আমন্ত্রণ সবাইকে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই আলোচনার শুরুতে দুটো ছবি দেখাতে চাই, দুটোই আলোচিত ছবি। একটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি ইলন মাস্ক এবং দেখতে পাচ্ছি ওরাকলের কো-ফাউন্ডার রেলি এলিসনকে। অর্থাৎ আজকে যে ব্লুমবার্গ খবরটি দিয়েছে সেটি হলো যে শীর্ষ ধনীর আসনটি হারিয়েছেন ইলন মাস্ক, সেটির জায়গা করে নিয়েছেন ওরাকলের কো-ফাউন্ডার এই এলিসন। এবং দুজনের সম্পদের তুলনাও তারা জানিয়েছে এলিসনের সম্পদ এখন $393 বিলিয়ন, অন্যদিকে ইলন মাস্কের সম্পদ $385 বিলিয়ন। পরের যে ছবিটি দেখাতে চাই এটির মতোই আলোচিত ছবি, তিনজনের ছবি। তিনজন একই ফ্রেমে আছেন। ডাকসুর আলোচিত নির্বাচন এবং সে নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি, জিএস, এজিএস পদে বিজয়ী তিনজন। যদিও এই ফ্রেমটা একটু লম্বা করে দেখাতে পারলে হয়তো আরো অনেক সাফল্যের মুখ দেখানো যেত। অর্থাৎ 28টি পদের মধ্যে ডাকসুর 23টি পদই ছাত্র শিবির সমর্থিত প্যানেল জিতে নিয়েছে। একেবারেই আলোচিত নির্বাচন, অভাবনীয় অনেকে বলছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তো বটেই, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এই ছবিটি অনেক দিক নির্দেশনামূলক কিংবা অনেক আলোচনার জন্ম দেবে বলে সামনের দিনগুলোতে ধারণা করা হচ্ছে এই কারণ ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এইভাবে সব ছাত্রছাত্রীদের মন জয় করে, বিশেষ করে ছাত্রীদেরও মন জয় করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এবং বিপুল সংখ্যক মানুষের, ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি অভূতপূর্ব নির্বাচনের মধ্য দিয়ে বিজয় নিশ্চিত করবে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আলোচিত হয়ে থাকবে এবং সামনের দিনগুলোতেও আলোচনাটি অব্যাহত থাকবে। তবে এমন সময় আলোচনাগুলো করছি যখন পুরো বিশ্বজুড়ে উত্তাল এই কারণে বলছি যে একদিকে ইসরায়েলের হামলাস্থল আমরা জানতাম গাজা, সেটি এখন সম্প্রসারিত হয়ে দেখলাম আমরা তারা কাতারে হামলা চালিয়েছে। এবং একই সাথে আজকে সেটি দেখলাম যে ইয়েমেনের রাজধানী সানাতেও তারা হামলা চালিয়েছে। এটি নিয়ে যদিও কাতারে হামলা চালানোর বিষয়টি নিয়ে পুরো মধ্যপ্রাচ্য তো বটেই, উপসাগরীয় অঞ্চলভুক্ত দেশগুলো এমনকি পশ্চিমা দেশগুলো উদ্বেগ জানাচ্ছে, নিন্দা জানাচ্ছে। তারা বলছে এটি কাম্য নয় এবং যুদ্ধকে এইভাবে বাড়িয়ে তোলা কোনোভাবেই হতে পারে না। যেটি আমরা কাতারের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন এটি সন্ত্রাসবাদ, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও বলছেন তিনি এই ঘটনায় অসন্তুষ্ট, কোনোভাবেই তার সঙ্গে আলোচনা না করে ইসরায়েল এই কাজটি করেছে। এটি আসলে পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে, নতুন সমীকরণের মুখোমুখি দাঁড় করাতে পারে। আমরা কাতারের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের এই বিষয়ে বক্তব্যটা সংক্ষিপ্ত আকারে শুনে আসতে চাই। إن الهجوم الإسرائيلي اللي تم اليوم على أرض قطر কাতারের মাটিতে যে ইসরায়েলি আক্রমণ সংগঠিত হয়েছে এটি নেতানিয়াহু পরিচালিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুই নয়। এই কাজ মনে করিয়ে দেয় যে এই অঞ্চলে একজন দুর্বৃত্ত খেলোয়াড় আছে এবং তিনি অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করছেন। নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন তিনি মধ্যপ্রাচ্যকে নতুন করে গড়ে তুলবেন। তিনি কি উপসাগরীয় অঞ্চলকেও নতুন করে গড়ে তুলতে চান? ভোর 3:46 হামলার 10 মিনিটের মধ্যেই আমরা প্রথম টেলিফোন কলটি পাই আমেরিকা থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনার নিন্দা জানিয়ে আমাদের আমিরকে নিশ্চিত করেছেন ইসরায়েলের এই হামলার বিষয়ে তিনি কিছুই জানতেন না এবং কোনোভাবে আমেরিকা এর সাথে যুক্ত নয়। প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনার নিন্দা জানিয়ে আমাদের আমিরকে নিশ্চিত করেছেন ইসরায়েলের এই হামলার বিষয়ে তিনি। এরপর আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটি একটু শুনতে চাই। I'm never surprised by anything, especially when it comes to the Middle East. I'll be giving a full statement tomorrow, but I would tell you this. I was very unhappy about it, very unhappy about every aspect, and we got to get the hostages back. But I was very unhappy about the way that went down. শুধুমাত্র মধ্যপ্রাচ্য পরিস্থিতি নয়, পশ্চিমা রাষ্ট্র, এশিয়া সব জায়গাতেই অশান্ত পরিস্থিতি চলছে। বিশেষ করে রাশিয়ার ড্রোন পোল্যান্ডে অনুপ্রবেশে 10টি ড্রোন অনুপ্রবেশের ঘটনায়
ন্যাটোভুক্ত দেশগুলো উদ্বেগ জানাচ্ছে এবং এটি নিয়ে ন্যাটোভুক্ত দেশগুলো তাদের আর্টিকেল 4 এবং 5 এর মাধ্যমে কিভাবে জবাব দেওয়া যায়, রাশিয়াকে এই ধরনের ড্রোনের অনুপ্রবেশের জবাব দেওয়া যায় সেটি নিয়ে আলোচনা করছে। আমেরিকাও সেখানে যুক্ত হচ্ছে। অন্যদিকে আমরা জানি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ নেপালে কি ঘটে গেছে গত 3 দিন ধরে, সেখানে যে পরিস্থিতি চলছে অনেকটা বাংলাদেশের মতোই পরিস্থিতি হয়েছে। বাংলাদেশের মতোই প্রধানমন্ত্রী পালিয়েছেন, বাংলাদেশের মতোই জেএনজিরা সড়কে নেমে এসেছে, তারা বিক্ষোভ করেছে, জ্বালাও পোড়াও করেছে এবং দেশটিতে এই মুহূর্তে সরকার বলতে কোনো কিছু নেই। সেনাবাহিনী আপাতত দায়িত্ব নিয়েছে, তারা জেনজিদের সঙ্গে আলোচনা করছে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা কিভাবে করা যায় সেই সব বিষয় নিয়েও আমরা আলোচনা করব। এবং এই আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান এবং বাংলাদেশ ল সোসাইটি ইউএস এর জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আমরা বাংলাদেশের প্রসঙ্গটা একটু পরে আলোচনা করব। আমরা জানি যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে পারে, তবে তার আগে আমরা একটু কাতারে ইসরায়েলের যে হামলা, এটি এই মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে কোন দিকে নিতে পারে, কিংবা আমরা জানি যে ইসরায়েলের অন্যতম মিত্র অভিভাবক যাই বলি না কেন, আমেরিকা দাবি করছে প্রকাশ্যে যে তার অসম্মতিতে এই হামলাটি হয়েছে এবং এটি ইয়েমেনে গিয়েছে, কিন্তু ইয়েমেনের বিষয়টি হয়তো এর আগেও হামলা করেছিল, কিন্তু কাতারে এই হামলাটিকে আপনি কিভাবে দেখছেন? জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই, এবং আপনার মাধ্যমে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। ডেফিনেটলি আপনি যেটা বললেন যে বিষয়টা ডেফিনেটলি একটা অস্থিতিশীলতা তৈরি করবে এবং ইসরায়েল এটা আমেরিকার সম্মতি ছাড়া করেছে, এটা বিশ্বাসযোগ্য না। যদি এটা করে থাকে তাহলে পরে আমেরিকান ইন্টেলিজেন্সের সক্ষমতা নিয়ে প্রশ্ন আসবে। কাতার আমেরিকার সবচেয়ে ক্লোজেস্ট মিত্র মধ্যপ্রাচ্যে এবং কাতারে আমেরিকার বেজ রয়েছে। কাতারের সাথে অনেক খুব নিবিড় সম্পর্ক রয়েছে আমেরিকার। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প তার বৈদেশিক যে নীতি, এটা কোনো মূল্যবোধ কিংবা কোনো বিশ্বাসের উপরে কিংবা কোনো নৈতিকতার উপরে ভিত্তি করে করেন না। এটা অ্যাবসলিউটলি ট্রানজাকশনাল এবং সেই ট্রানজাকশনাল জায়গা থেকেও আমরা দেখেছি যে কাতার সরকার বেশ বড় উপহার পাঠিয়েছে, যেটা যে ফ্লিট এয়ারফোর্স 1-এ যুক্ত হবে। সো এই যে বিষয়গুলা, এটার পরে কাতারের উপরে ইসরায়েল হামলা করতে সাহস পাবে, এটা চিন্তা করাটা একটু কঠিন। কিন্তু যেটা ইসরায়েল বলছে যে তারা হামাসের কিছু নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে টার্গেট করে আক্রমণ করেছে, একটা স্বাধীন দেশের উপরে এইভাবে আক্রমণ করা এটা পৃথিবীর সমস্ত আইনের একটা লঙ্ঘন। কিন্তু ইসরায়েল তো একটা দুর্বৃত্ত রাষ্ট্র, তারা তো কোনো কিছুর তোয়াক্কা করে না। এবং এর আগেও আমরা দেখেছি যে ইরানের উপরে উপর্যুপরি হামলা তারা চালিয়েছে এবং আমেরিকাকে একরকম যুদ্ধের মধ্যে, একটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে ড্র্যাগ করে নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পও সেই যুদ্ধ প্রশমিত না করে বরং একটা ফেস সেভিং এর মতো করে, মানে সাপও মরলো লাঠিও ভাঙবে নার মতো করে B-2 দিয়ে নিউক্লিয়ার বাংকারে আক্রমণ করেছিলেন। সো এটাতে আদৌ কিছু হয়েছে কি হয়নি জানি না, কিন্তু এটা কোনো আন্তর্জাতিক নর্ম হতে পারে না। আমরা আজকেও দেখলাম যে শুধু কাতারে হামলা করেই ক্ষান্ত হয়নি, ইসরায়েল ইয়েমেনেও হামলা করেছে। সো এই বিষয়গুলা খুবই উদ্বেগজনক এবং দুর্ভাগ্যজনকভাবে আমেরিকার প্রশাসন, আমেরিকার ফরেন পলিসি একরকম ইসরায়েলের কাছে জিম্মি। সুতরাং ডোনাল্ড ট্রাম্প মুখে যতই কথা বলুন না কেন, তিনি আলটিমেটলি ইসরায়েলের ব্যাপারে কিছুই করতে পারবেন না, কারণ আমেরিকার ল মেকারদের, সেনেটর, কংগ্রেসম্যান এবং অ্যাডমিনিস্ট্রেশন এমনভাবে ইসরায়েলের কাছে ব্ল্যাকমেল হয়ে আছে, এটা অর্থকরী হোক কিংবা কোনো অন্য কোনো বিষয় হোক না কেন, আমেরিকার প্রশাসন ইসরায়েলের কাছে টোটালি জিম্মি। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে কিছুই করতে পারবেন বলে আমার মনে হয় না। মোস্ট প্রবাবলি কোনো একটা নেগোসিয়েশন হবে, কাতারকে তিনি হয়তো কিছু সুযোগ সুবিধা দিবেন এবং ইসরায়েল তার এই রোগ বিহেভিয়ার কন্টিনিউই করবে। সুতরাং এই ধরনের বেসিক্যালি ব্যবহার এবং কি বলা যায় যে কাজের কিন্তু সবসময় একটা প্যাটার্ন থাকে, একটা অভ্যাস থাকে।
আপনি যদি একটা কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যান, আপনি যদি অত্যাচার করতে অভ্যস্ত হয়ে যান, আপনি কিন্তু আগামীকালকে ইচ্ছা করলে অত্যাচার বন্ধ করতে পারেন না। ওকে, আপনার অত্যাচারের সাবজেক্ট ডিফারেন্ট হয়, এবং সেটা আমরা দেখছি যে ডক্টর গাজায় নাকিমুল, একটা গণহত্যার। প্রশ্ন আপনাকে করি, সেটি হলো যে এর আগেও আমরা দেখেছি ইরানেও তো ইসরায়েল হামলা করেছিল হামাস নেতাদের লক্ষ্য করে। তার মানে কি বিষয়টি এমন দাঁড়াচ্ছে যে পৃথিবীর যে দেশেই তারা মনে করে যে হামাস নেতারা সেখানে থাকতে পারেন কিংবা হামাসের কোনো একজন শীর্ষ নেতা থাকতে পারেন, সে দেশেই ইসরায়েল হামলা চালানোর অধিকার রাখে? সেটাই তো তারা অ্যাপারেন্টলি বলছে, যে তারা ইন্টারন্যাশনাল আইন তাদের কাছে কোনো বিষয় না। এখন যদি আমেরিকার কোনো একটা বাসায় হামাসের কাউকে সন্দেহভাজন তারা মনে করে, আমেরিকার মাটিতে কি ইসরায়েল হামলা চালাতে পারবে? সো এটা তো মানে অ্যাবসলিউটলি ডিপ্লোরেবল, এবং জাতিসংঘ সহ সমস্ত বড় বড় বডি এটা নিন্দা করবে। কিন্তু আপনারা দেখেছেন যে আজকেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই ইসরায়েলি টকিং পয়েন্টেও কথা বলেছে। তিনি কাতারে এবং ইয়েমেনে ইসরায়েলের হামলার কথা বলতে গিয়ে তিনি ধান ভাঙতে কিন্তু শিবের গীত গেয়েছেন। তিনি এখনো হোস্টেসদের কথা বলছেন। সো এই বিষয়গুলো খুবই দুঃখজনক, না, এবং হোস্টেসদের আমার কথা কাছে যেটা বলবেন, মনে হয় যেহেতু হোস্টেসদের একটা কথা তো বলবেনই, কারণ আমেরিকা এবং ইসরায়েলের অন্যতম একটা ইস্যু তো হলো হোস্টেস গুলোকে সবাইকে ফিরিয়ে আনা, জীবিত হোক মৃত হোক। আপনি অবশ্যই, জাতিসংঘের কথা বলছিলেন, জাতিসংঘ অধিবেশন এই মাসেই শুরু হবে, এবং আমরা রিসেন্টলি জেরুজালেম পোস্টের একটা জরিপ দেখছিলাম যে ইসরায়েলের 80% মানুষ বিশ্বাস করে জাতিসংঘ কোনো তাদের শত্রু, অর্থাৎ জাতিসংঘ তাদের শত্রু, জাতিসংঘ সবসময় তাদের সাথে শত্রুতা করে আসছে। তাই খুব একটা কি হবে জানি না। আমি একটু প্রসঙ্গ পাল্টে অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে যেতে চাই। সেটি হলো, একদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা অস্থিরতা দেখছি, অন্যদিকে আরেকটি যুদ্ধ বিরাজমান, যেটি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ। কিন্তু সেই যুদ্ধে ইউক্রেনের সীমানা যেমন দখল দিনের পর দিন বাড়িয়ে চলছে রাশিয়া, অন্যদিকে যে আশঙ্কাটা ইউরোপের দেশগুলো করছিল সেটি হলো পরবর্তী টার্গেট ইউরোপের কোন দেশ হতে পারে। যদিও সরাসরি টার্গেট হিসেবে নয়, কিন্তু পোল্যান্ডের ভূমিতে 10টি ড্রোন, রাশিয়ান ড্রোন প্রবেশ করেছে, তারা গুলি করে সেগুলো নামিয়েছে। কিন্তু নেটোর যে আইন এবং নেটোর যে নিয়ম এবং ইউরোপের দেশগুলো যদি শক্ত জবাব না দেয়, অনেকে ভাবছেন যে এটি হয়তো এক ধরনের টেস্ট কেস রাশিয়ার জন্য, রাশিয়া পরবর্তী যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন শুরু করে দেবে। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আসলে অবশ্যই এটা একটা টেস্ট কেস, এবং আমরা তো দেখে আসছি যে রাশিয়া যেভাবে করে ইউক্রেন অল্প অল্প করে দখল করছে, আলটিমেটলি তারা কতদূর পর্যন্ত যাবে এটা এখনো আনপ্রেডিক্টেবল। এবং আমরা পশ্চিমা বিশ্বর এবং সহ আমেরিকার যে দুর্বলতা সেটাও আমরা কিন্তু খেয়াল করছি। যেমন রাশিয়া এটা সহসায় বুঝতে পারে যে নেটো থেকে আমেরিকা বাজেট কমিয়ে নিয়ে বা নেটোকে সহযোগিতা না করে একদিকে নেটোকে দুর্বল করেছে, অন্যদিকে আমেরিকার অর্থনীতি আপনি যদি দেখেন সারা পৃথিবী ব্যাপী, এবং এই যে ট্যারিফ যুদ্ধের কারণে বিভিন্ন রাষ্ট্রগুলো এখন আমেরিকা থেকে অনেক মুখ ফিরিয়ে নিচ্ছে। বিশেষ করে ব্রিক্স প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাশিয়া, চায়না এবং ভারত এবং সাউথ আফ্রিকার মতো দেশগুলো তারা একত্রিত হয়ে নতুন কারেন্সি তারা ইভেন বের করার জন্য তার পরিকল্পনা করছে। তো আমেরিকার অর্থনীতির জন্য এটা একটা বড় ধরনের একটা হুমকি। এবং এরকম একটা সিচুয়েশনে আমেরিকা এবং আমেরিকার আধিপত্যবাদ ইউরোপের উপরে বর্তমান প্রেসিডেন্টের শাসন আমার সময় অনেকটা দুর্বল, এবং এই দুর্বলতা আসলে কতখানি দুর্বল এটা টেস্ট করার বিভিন্ন কৌশল রাশিয়া অবশ্যই অ্যাপ্লাই করবে। তাছাড়া রাশিয়ার সাথে ব্যাকিং কিছু রাষ্ট্র তো আছে, যেমন নর্থ কোরিয়া আছে, চায়না আছে, এবং অন্যান্য কিছু আশপাশে বেলারুস আছে, এবং আশপাশে আরো কিছু প্রতিবেশী দেশ আছে। সুতরাং রাশিয়া চাইবেই, লোক এটা হচ্ছে একটা আধিপত্যবাদের একটা খেলা, এবং এই খেলায় দুর্বল এবং মানুষ দুর্বলতা বোঝার চেষ্টা করবে, মানুষ শক্তি বোঝার চেষ্টা করবে, এবং সেই অনুযায়ী মানুষের মানে দেশগুলোর হচ্ছে একটা ইগো আছে। রাশিয়া তো একটা সময় পরাশক্তি ছিল, এখনো তারা এক ধরনের পরাশক্তি। সুতরাং তারা চাইবে যে তাদের যে শৌর্য বীর্য এবং তার যে পরাশক্তি পরায়ণতা সেটা তাদেরকে ধরে রাখতে হবে। সুতরাং যেভাবে করে নেটওয়ার্ক এক্সপ্যান্ড করা হয়েছে রাশিয়ার বর্ডারে, এবং রাশিয়া আমেরিকার স্পন্সরশিপে যেভাবে করে, আমেরিকার ব্লেনে যেভাবে করে মানে যেটা রাশিয়া চায়নি সেটা করা হয়েছে, এর মধ্যে দিয়ে যেমন পশ্চিমারা মনে করেছিল যে রাশিয়া হয়তো অনেক দুর্বল এবং তারা আস্তে আস্তে হয়তো ইউক্রেনকে নেটো অন্তর্ভুক্ত করে ফেলবে, এবং রাশিয়ার চারিদিকে একটা চক্র তৈরি করবে যাতে রাশিয়া ভবিষ্যতে ইউরোপের জন্য কিংবা পশ্চিমাদের জন্য কোনো ধরনের থ্রেট না হয়। তো এইটাই যখন তারা করতে গেছে তখন কিন্তু এটা অনেক ভিতরে চলে গেছে, অনেক গভীরে চলে গেছে, এবং রাশিয়ার বর্ডার পর্যন্ত তারা থেকে গেছে। এখন রাশিয়ানরা যে কোনো ভাবে হোক নিজেদের অস্তিত্ব এবং নিজেদের ইতিহাস রক্ষার জন্য এবং তাদের আধিপত্যবাদ রক্ষার জন্য রাশিয়া তো অবশ্যই চেষ্টা চালাবে, এবং চালানোর জন্য তারা কিছু টেস্ট কেস হিসেবে ইউজ করবে। হয়তো এটা একটা টেস্ট কেস, এবং এর মধ্যে যেমন আপনি নেটো দেখেছেন
যে পোল্যান্ড কিন্তু আর্টিকেল 4 and 5 কে ইনভোক করেছে। এর মানে হচ্ছে ওই আর্টিকেল 4-5 লেখা আছে যদি নেটোভুক্ত একটি দেশ কোনোভাবে আক্রান্ত হয় তাহলে এটা ধরে নেওয়া হবে এটা সব দেশের উপরে কিন্তু একটা আক্রমণ, এবং এটাকে কিন্তু গেম চেঞ্জিংও বলা হচ্ছে। আপনার নেটোর ইউরোপীয় ইউনিয়নের যে পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি তিনি কিন্তু বলেছেন যে এই আক্রমণটা একটা বড় ধরনের গেম চেঞ্জ হতে পারে। তো এরকম সিচুয়েশনে আমরা যদিও আমি মনে করি যে পরাশক্তিদের মধ্যে পারমাণবিক শক্তি থাকার কারণে যুদ্ধ সহসা লাগবে না, বাট তারপরেও তারা নিজেদের শক্তির অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে তারা কিন্তু এই যুদ্ধটাকে আরো বেশি এসকেলেট করবে এবং এই যুদ্ধটা আরো বেশি দীর্ঘস্থায়ী হবে। এবং যেটা আমরা প্রেডিক্ট করেছিলাম যে নতুন প্রেসিডেন্ট আসার পরে হয়তো এটা সমস্যার সমাধান হবে, তিনি হয়তো অল্প শীঘ্রই সময়ের মধ্যে তিনি এটা বন্ধ করতে পারবেন, সেই ধরনের কোনো সম্ভাবনা যে আমরা দেখছি না, বরং যে দূরত্ব বাড়ছে, বরং এটা যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যে গড়াতে পারে এই ধরনের কিন্তু অনেক বিশেষজ্ঞ এটাকে অনুমান করছে। এবং রাশিয়া থ্রেট করছে যদি ইউক্রেন শর্ত না মানে তাহলে আমি জানি কিভাবে বল প্রয়োগ করে, কিভাবে মিলিটারি দিয়ে সেই শর্ত প্রয়োগ করাতে হয়। অর্থাৎ যুদ্ধ বন্ধ শান্তি প্রক্রিয়ার পরিবর্তে উল্টো থ্রেটের রাজনীতি শুরু হয়ে গেছে এবং সামনের দিনগুলোতে এটি ছড়িয়ে পড়তে পারে। আমরা একটু প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আমরা বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই, ডাকসু নির্বাচন প্রসঙ্গে যেতে চাই। একেবারে এই লম্বা সময় ধরে ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করতে হলো এবং লম্বা সময় পরে ভোর রাতে গিয়ে, একেবারে ভোর সময় গিয়ে কাঙ্ক্ষিত, অনেকের কাছে কাঙ্ক্ষিত, অনেকের কাছে এটি বিপর্যয়, অনেকের কাছে আশাতীত, অনেকের কাছে ল্যান্ডস্লাইড ভিক্টরি, অনেকে অনেকভাবে এটিকে বিশেষায়িত করছেন। বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমের শিরোনামগুলো দেখছিলাম, এক একজন এক একভাবে করছিল এবং কেন এটি হলো এটি আসলে তাদের মূল মাথা ব্যথার কারণ হয়ে গেল যে এটি কেন হলো, কিভাবে হলো, এ ধরনের একটি আলোচনা আসছে। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো ছাত্রদল কিংবা বিএনপির অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন হেরে গেছে, কিন্তু এই নির্বাচনে আসলে জিতেছে কে? শিবির কি জিতেছে, নাকি তাদের প্যানেল জিতেছে, নাকি কোনো একটা ন্যারেটিভস জিতেছে, নাকি কোনো একটা আদর্শ জিতেছে? কারা জিতেছে বলে আপনার কাছে মনে হচ্ছে? ধন্যবাদ জুয়েল ভাই। এক কথায় উত্তর দিলে এই নির্বাচনে জুলাই জিতেছে, এই নির্বাচনে গণতন্ত্র জিতেছে এবং যেই আশাতীত আমরা দেখেছি যে পার্টিসিপেশন সাধারণ ছাত্রদের, এই ছাত্রছাত্রীরা যারা ভোট দিয়েছে, মনে রাখতে হবে তাদের কারোরই জন্ম 2000 সালের আগে না, 2000 সালের পরে। কারোরই বয়স খুব অল্প কিছু আউটলায়ার বাদ দিলে অধিকাংশ ছাত্রছাত্রীর বয়সই কিন্তু 25-এর কম। তারা তাদের জীবদ্দশায় কোনোদিন এই 25 বছর বয়স পর্যন্ত কোনোদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ইভেন যদি আমরা কিছু বয়স্ক ছাত্রছাত্রীর কথাও বলি, যাদের বয়স ধরেন 30 বছর, যারা 95 সালে জন্মগ্রহণ করেছিল কিংবা তারপরে, তারাও কিন্তু তাদের জীবদ্দশায় ভোট কিভাবে দিতে হয় এটা তারা জানে না। এটা এই অধিকার থেকে গত 15 বছর বাংলাদেশ মাহরুম ছিল। সুতরাং একটা সুষ্ঠু কিছু অনিয়ম হয়েছে, অল্প কিছু, কারণ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উঠার জার্নিটা খুব স্মুথ না। আমাদের অনেকের কিছু পুরানো অভ্যাস, সেটা মাসেল পাওয়ার ফ্লেক্সের কিছু ঘটনা আমরা দেখেছি, বাট মোটা দাগে এটা নির্বাচনকে কলুষিত করেনি। এই বিজয়টা জুলাই অভ্যুত্থানের বিজয়। জুলাই কেন বলছেন আমি একটু আপনার কাছে জানতে চাই, কারণ জুলাইয়ের মূল স্টক হোল্ডার যারা ছিলেন, উমামা, আব্দুল কাদের, তারা তো জিতেনি। জুলাইয়ে তো এই আব্দুল কাদের 9 দফার রচয়িতা ছিলেন কিংবা 9 দফার ঘোষক ছিলেন। উমামাকে আমরা দেখেছি সব সময় অ্যাক্টিভলি কাজ করতে। তো জুলাইয়ের মূল যাদেরকে আমরা ধরে নিতাম, হয়তো শিবির পেছনে ছিল, পরিচয় লুকিয়ে ছিল, পরিকল্পনার মধ্যে ছিল, অনেক কিছুতে ছিল, তারা তো জিতেনি। তাদের ভোট তো 1000, তাদের ভোট তো সর্বোচ্চ 4000। তাহলে তারা জিতেছে সেটি আমরা কিভাবে বলছি? না, ডেফিনেটলি তারা তো জুলাইয়ের বড় স্টেক হোল্ডার এবং তাদের কন্ট্রিবিউশন অবশ্যই রয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম জুলাইতে এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রত্যেকেই জুলাইয়ের যোদ্ধা ছিল। সাদিক কায়েম, ফরহাদের কথা যদি আমরা ধরে নেই, ডেফিনেটলি এই দুইজনের যেই ভূমিকা ছিল তারা সামনে আসেনি, তাদেরকে মিডিয়া সেভাবে হাইলাইট করেনি কিছু যুক্তিযুক্ত কারণেই। কিন্তু এই জুলাই আন্দোলনে যদি সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি আমরা দেখি, একেবারে নির্মোহভাবে আমরা ঘটনার কনসিকুয়েন্সগুলা এবং সিকুয়েন্সগুলো আমরা ধরে নেই,
তাহলে সাদিক কায়েম জুলাই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। স্পেশালি আপনাদের মনে আছে যে 19শে জুলাই থেকে 2রা অগস্ট পর্যন্ত 6 জন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, বাকের মজুমদার যিনি নির্বাচন করেছেন তিনি সহ নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত, তাবাসসুম, এই 6 জন কিন্তু গুম ছিল এবং তারা ডিবির কার্যালয়ে ছিল। এই 19 জুলাই থেকে 2রা অগস্ট পর্যন্ত আন্দোলন পরিচালনা করা, কোঅর্ডিনেট করা, এই সবকিছুইতে মুখ্য ভূমিকা পালন করেছিল 3 জন ব্যক্তি, সিবগাতুল্লাহ সিবগা, শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, সাদিক কায়েম এবং ফরহাদ। এবং মানে ইন্টারেস্টিংলি যে আব্দুল কাদেরের যে এই বিষয়টা, এটা আমি একটু পরে বলছি। এছাড়া যদি আমরা দেখি যে এই জুলাইতে শিবিরের প্যানেলের বাইরে যে 2 জন নির্বাচিত হয়েছে, এবি জুবায়ের এবং মোসাদ্দেক, তারাও কিন্তু জুলাইতে তাদের ভূমিকাটা মানে অসমসাহসী ভূমিকা তারা পালন করেছে। এবি জুবায়ের গ্রেফতার হয়েছিল, প্রচন্ড নির্যাতনের শিকার হয়েছিল। সুতরাং এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এদের প্রত্যেকেরই একেবারে সামনের সারিতে মাঠের ভূমিকা জুলাই অভ্যুত্থানে ছিল। সুতরাং এদের প্রত্যেকেরই বিজয় হয়েছে। এখানে শুধুমাত্র সামনের সারিতে যাদেরকে মিডিয়া হাইলাইট করে তাদের ভূমিকাটা অবশ্যই অসামান্য, কিন্তু তাদের ভূমিকাই শুধু ছিল না, অন্য যারা সহযোগিতা করেছে কারণে সামনে তাদের আসতে চায়নি, মাহফুজ আলম আসতে চাননি, সাদিক কায়েম আসতে চাননি, তারা কৌশলগত কারণে আসতে চান, পেছন থেকে তারা কাজগুলো করেছেন এবং ছাত্রছাত্রীরা সেটা জানতো বলেই তাদেরকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করেছে। তার মানে আপনি বলছেন যারা আসলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিল, সক্রিয় ছিল, ভূমিকা রেখেছে, তারাই আসলে ফ্যাসিবাদের পরবর্তী এই ডাকসুতে নির্বাচিত হয়েছে। অনেক একটা সহজ সমীকরণ হয়তো আমরা পৌঁছাতে পারি। আমরা অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে একটু জানতে চাই, ছাত্র দলের এই ভরাডুবি, যদি আমরা শব্দটাকে ব্যবহার করি, এটিতে অনেকে বিস্ময় প্রকাশ করছে। কারণ আমরা যদি 90-এর গণঅভ্যুত্থানের সেই সময়কার কথা বলি, তখনকার ডাকসুতে ছাত্রদল সক্রিয় ছিল এবং সংখ্যাগত বিবেচনায় অনেকেই ধরে নেন যে শিবিরের থেকে ছাত্রদলের সংখ্যায় হয়তো তারা বেশি সদস্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ছাত্রলীগ নেই, নিষিদ্ধ সংগঠন, তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। সে জায়গায় অনেকেই সহজ সমীকরণে ধরেছিলেন ছাত্রদল জিতে আসবে, হয়তো 2-1টি জায়গায় ছাত্র শিবিরের প্যানেলের কেউ কেউ জিতবে। সেই জায়গায় 28-এর মধ্যে 23টি পদে তারা জয়ী হয়েছে। অন্যদিকে আমরা ছাত্রদলকে ডুবতে দেখেছি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকেও ডুবতে দেখেছি। এই ভরাডুবির পিছনে কারণ কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমার কাছে সহজ সরল ভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে বিগত 15-16 বছর ধরে বাংলাদেশ যে অপারেশনের মধ্যে ছিল, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক চর্চা করতে পারে নাই, ভোট দিতে পারে নাই। আমাদের একজন প্রাইম মিনিস্টার ছিলেন যিনি বলতেন যে ভারতকে যা দিয়েছি, অর্থাৎ ভারত বিরোধী একটা বড় সেন্টিমেন্ট উনি ক্রিয়েট করেছিলেন। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে যদি আপনি এই মুহূর্তে মনে করেন সবচেয়ে সুসংগঠিত রাজনীতি করা দল কোনটি, সেটি হচ্ছে জামাত শিবির। আপনি কালকেও বলতে পারবেন না যে জামাতের নেতা মারা গেলে পরবর্তীতে তাদের আমির কে হবে। সুতরাং এই দলটা সিস্টেমেটিক ওয়েতে তারা দীর্ঘ প্ল্যান নিয়ে কিন্তু রাজনীতি করে, যেটা অন্য দলগুলো করে না। আপনি আরেকটা জিনিস ভুলে যাবেন না যে বিগত 15-16 বছর ধরে জামাত শিবিরকে যেভাবে করে বাংলাদেশে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় নিগৃহীত করা হয়েছে, তারা প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু শিখেছে। তাদের একটা ভালো গুণ হচ্ছে কি, তারা শেখে এবং শেখে তারা নিজেদের কর্ম পরিকল্পনা ঠিক করে, তারপরে তারা সামনের দিকে এগোয়। অন্যান্য দলগুলো কিন্তু কখনো তাদের ভুল থেকে কিংবা তাদের ব্যর্থতা থেকে কিন্তু শেখে না। জামাত শিবির কিন্তু এখানে সম্পূর্ণ ব্যতিক্রম। সুতরাং তারা কি করেছে দেখেন, এই যে হলের মধ্যে আমরা দেখেছি যে এর আগে যত রাষ্ট্র ক্ষমতায় আসা দলগুলো, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, এই ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে তারা চাঁদাবাজি করেছে, রুমের বরাদ্দর নামে সেখানে চাঁদাবাজি করেছে, বিনা পয়সায় খেয়েছে, বাকি খেয়েছে। তারা ইভেন কি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে দেখেন ছাত্রলীগের ছেলেপেলেরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অত্যাচার করেছে, নিগৃহীত করেছে। নুরুর উপরে কত ধরনের আক্রমণ এসেছিল সেগুলো আপনি দেখেছেন। মানুষের তো একটা সহনশীলতা আছে, মানুষের তো একটা বিবেক আছে। আমি আপনার যখন অত্যাচারকে সহ্য করতে পারবো না, আপনাকে আমি কিভাবে শাস্তি দিব? আপনাকে শাস্তি দিতে হলে আপনার প্রতিপক্ষ বা আপনার শত্রুকে আমাকে দাঁড় করাতে হবে। সুতরাং সেটাই হচ্ছে এখানকার এই নির্বাচন দিয়ে আমি মনে করি না যে সারা বাংলাদেশের জাতীয় নির্বাচনকে আপনি কম্পেয়ার করতে পারবেন, কারণ বাংলাদেশ একটা
অনেক বেশি প্রগতিশীল দেশ বাংলাদেশ। 71-এর মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে একটা গড়ে ওঠা একটা দেশ বাংলাদেশ। অনেক বেশি মনে করেন যে মানুষের সচেতনতা, জ্ঞান, গরিমা, রাজনৈতিক কালচার, সংস্কৃতি সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি অগ্রসরমান। এমন অবস্থাতে বাংলাদেশের মানুষ কখনোই বাংলাদেশের জাতীয় ব্যবস্থাতে অবশ্যই জামাত শিবিরের রাজনীতিকে তারা কখনোই পছন্দ করবে বা ক্ষমতায় দেখবে বলে আমার কাছে মনে হয় না। হাউএভার কিন্তু জামাত শিবির যে ধারণাটা কিন্তু সবচেয়ে বেশি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, যে এতটা প্রগতিশীল, মুক্তমনা, মুক্ত বুদ্ধির চর্চা সেখানে হয়, সেখানে হবে না, এটাই কিন্তু অনেকে ভাবতেন, কিন্তু হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে মুক্ত বুদ্ধি চিন্তা চর্চার কেন্দ্র এবং স্বাধীনতার যেখানে সব আন্দোলন যেখান থেকে হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদী আন্দোলন সব জায়গায় যখন শুরু হয়েছে, আসলে মানুষ চায় কি? মানুষ চায় আপনার সাম্য, সমতা, মুক্তি, ন্যায় বিচার এবং মানবাধিকার। এই যদি আপনি দিতে না পারেন, আপনি যদি চাঁদাবাজি করেন, আপনি যদি মানুষকে লাঞ্ছিত করেন, আপনাকে মানুষের মন জয় করতে হবে। এই মন জয় করার জায়গাটা কিন্তু শিবির সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়েছে। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে কারা? মেজরিটি ছাত্রছাত্রী হচ্ছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং ঢাকার বাইরে থেকে উঠে আসা ছাত্রছাত্রী। এরা কি চায়? এরা চায় ভালো ব্যবহার, একটু সুযোগ সুবিধা। তারা যদি অসুস্থ হয়, এই শিবিরের ছেলেগুলো তাদেরকে পয়সা তুলে ওষুধ কিনতে সহযোগিতা করে। তাদের যদি থাকার জায়গা না থাকে, এই শিবিরের ছেলেগুলো তাদেরকে একটা থাকার বন্দোবস্ত করে দেয়। কেন এতদিন ক্ষমতা থেকে ছাত্রলীগ এটা করতে পারেনি? বিএনপি যখন ক্ষমতায় ছিল ছাত্রদল কেন করতে পারেনি? আমরা তো তাদের সময় শুনি কে কত টাকা ইনকাম করেছে, কে কত চাঁদাবাজি করেছে, কত সম্পদ করেছে। এগুলোর সাথে কিন্তু আপনি দেখতে পাবেন ছাত্র শিবিরের ছেলে মেয়েরা কিন্তু তেমন ভাবে জড়িত না, যার ফলে তারা মন জয় করার পিছনে এতদিন নিজেদেরকে এঙ্গেজ করেছে। আপনি রাষ্ট্রের ভোটাধিকার নষ্ট করেছেন, রাষ্ট্রযন্ত্রকে নষ্ট করেছেন। তারা মানুষের কাছে এগুলো যুক্তি নিয়ে গিয়ে তারা মানুষের কাছে বুঝিয়েছে যে এই জেনারেশন 71-এর জেনারেশন না। আপনি তাদেরকে ডিভাইড করার চেষ্টা করেছেন 71 বলে, রাজাকার বলে, আলবদর করে। কিন্তু আপনি ভুলে যাবেন না, এই জিনিস মানুষ, এই জেনজিরা কিন্তু এখন খায় না, এই সস্তা রাজনীতি তারা বিশ্বাস করে না। 71-এর জেনারেশন আর নাই। সেই জামাত শিবির ভার্সেস বর্তমান জামাত শিবিরের মধ্যে আকাশ জমিন তফাৎ আছে। বর্তমানে জামাত শিবির যারা, আমি যদিও জামাত শিবির রাষ্ট্র ক্ষমতা আসলে সমর্থন করি না, তারা অনেক বেশি এডুকেটেড, তারা অনেক বেশি মেধাবী, তারা অনেক বেশি রাষ্ট্র সচেতন, তারা অনেক বেশি দেশপ্রেমিক, এবং এটা তারা সঠিকভাবে জনগণের কাছে এবং ছাত্রদের কাছে উপস্থাপন করতে পেরেছে বলে তাদের এই জয়টা আজকে হয়েছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি আজকে হয়েছে। এবং যেটি দেখা যাচ্ছে যে 71-কে চেতনার হিসাবে কিংবা 71-কে সামনে রেখে এগিয়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষই একমত। কিন্তু এটিকে কেন্দ্র করে কেউ যখন রাজনীতি করার চেষ্টা করে, এটিকে কেন্দ্র করে কেউ যখন ট্যাগিং করার চেষ্টা করে, এটিকে কেন্দ্র করে কেউ যখন বিভাজনের রাজনীতি করে, সেটি এই তরুণ প্রজন্ম নিচ্ছে না। তাদের ম্যান্ডেটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ফলাফল এসেছে, তবে সামনের দিনগুলো অর্থাৎ আজকেই বাংলাদেশ সময়ে জাকসু নির্বাচন অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটিও আছে ছাত্র সংসদের, এবং অন্যান্য রাকসু, চাকসু থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন আছে। আমরা ঠিক জানি না সেখানকার ফলাফলগুলো কেমন হবে, তবে যেটি অনেকেরই অজানা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনটি হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে। 10 সেকেন্ড শুধু অ্যাড করি। থানা, গ্রামে, মহল্লায় প্রত্যেক জায়গায় দেখবেন যে একটা দল মনে হয় তারা ক্ষমতায় চলে এসছে। তারা চাঁদাবাজি যে হারে শুরু করেছে, নট অনলি দ্যাট, যত মানুষের ভুয়া মামলা করে 100 জন, 120 জন, 200 জনকে লিস্টে নিয়ে আসছে, এবং এই লিস্ট দেখিয়ে দেখিয়ে তারা চাঁদাবাজি করছে। ভাই আপনার নাম এই লিস্টের মধ্যে আছে, পুলিশের মধ্যে আছে, মামলা কিন্তু লজ হবে। এগুলো কিন্তু আমরা গ্রামে গঞ্জে দেখতে পাচ্ছি। এগুলো করে তো কখনো আপনি মানুষের মন জয় করতে পারবেন না। আপনি বরং মানুষকে হেল্প করেন, আপনার সামনে সুযোগ অপেক্ষা করছে, এই সুযোগকে কাজে লাগানোর জন্য নিজেকে প্রস্তুতি নেন। আর এই কারণেই যখন তাদের নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক দেয়, তখন কিন্তু ওখানে 5টা মানুষ গিয়ে প্রতিবাদ করতে পারে না। আজকে যদি জামাতের আমিরের বাড়ির সামনে বালুর ট্রাক বসিয়ে তাকে যদি ইয়ে করে, এখানে শত শত মানুষ গিয়ে আন্দোলন করবে, প্রয়োজনে তারা জীবন দিয়ে দিবে, কারণ তারা সুসংগঠিত রাজনৈতিক দল। প্রফেসর ডক্টর জাকিবুর রহমান, আমি একটু ইতিবাচক রাজনীতি আশা করেছিলাম নির্বাচনের ফলাফলের পর। আমি ধরে নিয়েছিলাম যে হয়তো এই ফলাফলটিকে মেনে নেবেন, বিশেষ করে বিএনপি, ছাত্রদল, ভিপি প্রার্থী মেনে নেবেন, উমামা মেনে নেবেন, কিংবা বিএনপি নেতারা অন্তত মেনে নেবেন। তারা এখন নতুন সুরে বলছেন যে, কেউ বলছেন শিবির তো জিতেনি, জিতেছে প্যানেল, কেউ বলছেন ছাত্রলীগ শিবিরকে ভোট দিয়েছে বলে এটি হয়েছে, আমাদের কাছে সে আওয়ামী লীগ তাড়ানোর কথা বলেন জামাত নেতারা, অন্যদিকে তারা ছাত্রলীগকে স্পষ্ট দিচ্ছেন। এই ধরনের নানা ধরনের রাজনৈতিক বক্তব্য আজকে সারা দিন ভর বিএনপি নেতারা বিভিন্ন জায়গায় দিয়েছেন। এটি আমাকে পার্সোনালি আশাহত করছে যে তারা এত স্পষ্ট একটা নির্বাচনকেও মানলেন না। সামনের দিনে তো জাতীয় নির্বাচনও আছে। তারা যে যুক্তিগুলো দিচ্ছে এগুলো আসলে কতটা ধোপে টিকে, যে ছাত্রলীগের ভোটে শিবিরের ছেলেরা জিতেছে, এটি কি আপনার কাছেও মনে হয়? আমি
এই মানে আমি খুব বেশি আবেগ আপ্লুত হয়ে যেতে চাচ্ছিলাম না, কিন্তু আমি একটু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি, কারণ এই নির্বাচনের যেই ফলাফল, আমি 5ই অগস্ট গতবার যেরকম আমার অনুভূতি হয়েছিল, গতকালকে আমার অনুভূতিটা ঠিক এরকম ছিল। কারণ আমি ব্যক্তিগতভাবে সাদিক, ফরহাদ, মহিউদ্দিনের সাথে অনেক দিন ধরে তাদের, আমি ফিজিক্যালি বাংলাদেশে যেতে পারি না বলে তাদের সাথে দেখা হয়নি, কিন্তু বিভিন্ন জুম কনফারেন্সে তাদের সাথে কথা হয়েছে। সো তাদের সাথে ব্যক্তিগত পরিচয়টাই শুধু না, ঢাকা ইউনিভার্সিটির সাথে আমার নিজেরও বেশ কিছু অনুভূতি আছে। সো আপনি আমাকে সময় দিলে আমি 2 মিনিট নিতে চাই জি। এই অনুভূতিটা শেয়ার করার। জি। যে 1991 সালের 11ই মে আমার আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুন, তিনি তখন জামাত ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ছিলেন এবং সংসদীয় দলের নেতা ছিলেন। বাংলাদেশের ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি, তৃতীয় প্রধান দলের সংসদীয় দলের নেতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ভিসি ছিলেন মনিরুজ্জামান মিয়া, বিএনপির সিলেক্ট করা বিএনপির বুদ্ধিজীবী। তার রুমে, ভিসি ভবনে একটা বৈঠক চলছিল যে শিক্ষাঙ্গনে সন্ত্রাস কিভাবে মোকাবেলা করা যায়। সেই বৈঠকে তিনি উপস্থিত হয়েছিলেন এবং ছাত্র ইউনিয়নের তৎকালীন সভাপতি নাসিরুদ্দোজা, জাতীয় ছাত্রলীগ, যেটা বাকশাল ছাত্রলীগের, বাকশালের ছাত্র সংগঠন ছিল জাতীয় ছাত্রলীগ, সেটার সভাপতি জাহাঙ্গীর সাত্তার টিঙ্কু এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা, বামপন্থী সংগঠন জাহাঙ্গীর সাত্তার টিঙ্কুর নেতৃত্বাধীন বাকশালী ছাত্রলীগ এবং মুজিববাদী ছাত্রলীগের নেতারা সেই মনিরুজ্জামান মিয়া সাহেবের রুমে ঢুকে পড়ে আমার আব্বাকে হত্যার চেষ্টা করছিল এবং তিনি বেঁচে গিয়েছিলেন খুব মিরাকুলাসলি। 3 ঘন্টা ধরে তার উপরে পাশবিক নির্যাতন চালায় এই সন্ত্রাসীরা এবং সেখানে এই যে মবটা ঢুকে পড়েছিল, সেই মবের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের 4টা ছেলে ছিল, 4 জন। আমি তাদেরকে আপন ভাইয়ের মতোই পরবর্তী জীবনগুলোতে তাদেরকে কনসিডার করেছি। কামাল ভাই, যিনি পরবর্তীতে আব্বা যখন মন্ত্রী হয়েছিলেন আব্বার এপিএস ছিলেন, জসিম ভাই, ইকবাল ভাই এবং হারেস ভাই, এর মধ্যে ইকবাল ভাই মারা গিয়েছেন। এই 4 জন একেবারে হিউম্যান শিল্ড তৈরি করে আব্বাকে প্রোটেক্ট করেছিলেন এবং মানে এলোপাথারি আসবাবপত্র ও ধারালো অস্ত্র দিয়ে তারা উপর্যুপরি 2 ঘন্টা ধরে আব্বার উপরে আঘাত করেছিলেন এবং এই আঘাতটা এই 4 জন নিজেদের দেহ দিয়ে হিউম্যান শিল্ড তৈরি করে প্রোটেক্ট করেছিলেন আব্বাকে। তারা মনে করেছিল যে আব্বা মারা গিয়েছে। সে সময় পুলিশ অফিসার বাইরে দরজায় দাঁড়িয়েছিলেন, তারা ঢুকতে চাচ্ছিলেন, কিন্তু মনিরুজ্জামান মিয়া পুলিশকে ঢুকতে দেননি। কিন্তু যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের ছবি পত্রিকায় ছাপা হয়েছে, হামলা চলছে এই ছবি ছাপা হয়েছে। একজন জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে হত্যা করার চেষ্টা হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই বিষয়টা জাতীয় দৈনিকগুলোতে খবর ছাপা হলেও এটার সাথে যারা জড়িত ছিল তাদের আজ পর্যন্ত কিন্তু বিচার হয়নি। আমি 1995 সালে ইন্টারমিডিয়েট পাশ করেছি। আমার খুব ইচ্ছা ছিল আমি আইবিএতে পড়বো। আমি আইবিএতে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম। আইবিএতে আমার সিট পড়েছিল আইবিএ ভবনে, মধুর ক্যান্টিনের খুব পাশে। আমার আব্বা আমাকে ভর্তি পরীক্ষা দিতে নিষেধ করতে যাচ্ছিলেন যে তুমি গেলেও তুমিও হামলার শিকার হবে। ইট ওয়াজ এ ট্রমাটিক এক্সপিরিয়েন্স ফর আস। আমি পরীক্ষা দিচ্ছিলাম, কোনো জোরে হর্নের শব্দ শুনলেও আমি ভয় পেয়ে যেতাম। আমি সেই ভর্তি পরীক্ষায় টিকেছিলাম, কিন্তু আব্বা আমাকে সেখানে পড়তে দেননি। এবং আমি দীর্ঘদিন ধরে, আমরা যে 15 বছরের আওয়ামী লীগের সন্ত্রাসের কথা শুনি, এই সন্ত্রাস কিন্তু শুধু আওয়ামী লীগের 15 বছরে হয়নি। এই সন্ত্রাস শুরু হয়েছিল সেই 80-র দশক থেকে। তখন তো ফেসবুক ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু পত্রপত্রিকাগুলা ডেমোনাইজ করতো শিবিরকে, জামাত ইসলামীকে। যদিও তারা সন্ত্রাসের শিকার ছিল, কিন্তু এমনভাবে ফ্রেমিং করা হতো যেন তারা মানুষের পর্যায়ে পড়ে না। শিবির ট্যাগ দিয়ে কাউকে হত্যা করা বৈধ ছিল। আমার সাথে অনেক ছাত্রদের কথা হয় যারা বিগত 15 বছরে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডি করতে এসেছে। তাদের কাছ থেকে যখন আমি ঘটনাগুলো শুনি, চোখ দিয়ে পানি পড়ে। একজন ছাত্রের সাথে কথা বলছিলাম, যাকে শহীদুল্লাহ হলের 4 তলা থেকে নির্যাতন করে শিবির সন্দেহে তাকে অমানসিক নির্যাতন করে ফেলে দেওয়া হয়েছিল।
যখন সে পড়ে যায় তখন সে একজনের কাছে পানি চেয়েছিল, সে তাকে প্রস্তাব দিল যে তুই শিবির, তোর পানি খাওয়ার কোনো অধিকার নেই। তারপরে সে হামাগুড়ি দিয়ে হাউস টিউটরের বাসায় যখন গেল, হাউস টিউটর তখন বলল যে না, শিবিরের বাঁচার কোনো অধিকার নেই। পুলিশ ডেকে তাকে জঙ্গি মামলায়, এই অসুস্থ ছেলে, তার 4 হাত পাই ভেঙে গিয়েছে, তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। এরকম হাজার হাজার ছেলেদের কথা আমি জানি যারা অসম্ভব নির্যাতিত হয়েছে। শিবিরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে। ব্যক্তিগত অনুভূতি থেকে যদি আমি বলি, আমার আব্বা মন্ত্রী ছিলেন, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিলাম। আমি যখন মানুষের সাথে কথা বলতাম তখন আমি দেখেছি যে আমার পরিচয় যখন মানুষ পেত তখন তাদের চোখ মুখ শক্ত হয়ে যেত যে আমি একজন দানব, একজন অমানুষ। এই ডিহিউম্যানাইজেশনের বিপক্ষে যে রায় এসেছে গতকালকে, এটা আমাকে ব্যক্তিগতভাবে শুধু আবেগ আপ্লুত করছে সেটা না, এটা হাজার হাজার লক্ষ লক্ষ সেই 80-র দশক থেকে যারা নির্যাতিত হয়ে এসেছে, যারা ডিহিউম্যানাইজড হয়ে এসেছে, তাদের অশ্রু এটা বলে দেয়। আমরা দেখেছি যখন এস এম ফরহাদের নাম যখন ঘোষণা করা হলো, সে কাঁদছিল। এটা যে খুশির কান্না এটা না, এটা এই কান্না যে ফরহাদ জানে যে কি পরিমাণ নির্যাতনের শিকার সে হয়েছে বিগত দিনগুলোতে। শুধু সে না, হাজার হাজার ছাত্র ছাত্রী। এবং যেভাবে শিবির বিজয়ী হয়েছে, আমরা যদি দেখি যে যদি কেউ এক্সপেক্ট করে থাকে শিবির বিজয়ী হবে না, হি ওয়াজ অর শি ওয়াজ লিভিং ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। শিবিরের জয়লাভের সম্ভাবনাটা সবাই বুঝতে পেরেছিল, কিন্তু যেই ব্যবধানে জয়ী হয়েছে, সাদিক কায়েম 14,000 ভোট পেয়েছে, সেখানে তার প্রতিদ্বন্দ্বী 5,000-এর কাছাকাছি। এস এম ফরহাদ 11,000 ভোট পেয়েছে, 10,000-এর বেশি, 11,000-এর কাছাকাছি। তার প্রতিদ্বন্দ্বী 4,500 ভোট পেয়েছে। এই যে ভোটের ব্যবধানটা, এটা বলে দেয় যে নীরবে তার সহপাঠীরা ছাত্র শিবিরের উপরে নির্যাতন দেখেছে, চোখের পানি ফেলেছে এবং ঘৃণা প্রকাশ করেছে মেইন স্ট্রিম মিডিয়ার প্রতি, যারা এই অমানসিক নির্যাতনের শিকার ব্যক্তিদেরকে উল্টা ডিহিউম্যানাইজ করেছে। সুতরাং বিএনপির কোন নেতা কি বলল এটাতে কিচ্ছু যায় আসে না। আব্বাস বলছে যে ছাত্রলীগের সাথে নাকি তলে তলে সম্পর্ক রেখে এই ঘটনা ঘটেছে। জাস্ট লুক ইনটু দ্য ভোটিং প্যাটার্ন। জগন্নাথ হলে সাদিক কায়েম, যিনি 14,000 ভোট পেয়েছে টোটাল, তিনি জগন্নাথ হলে 10টা ভোট পেয়েছে, সেখানে আবিদ 12,000 ভোট পেয়েছে। দ্যাট টেলস দ্য ডিফারেন্স। এখন এই জগন্নাথ হলের এই ব্যক্তিদের আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে দে ভোটেড অন পার্টি লাইন, এবং তারা ছাত্রলীগ অলরেডি বিতাড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সিম্প্যাথাইজড খুব বেশি মানুষ থাকার কথা না, কিন্তু যতটুকু ছিল তারা কিন্তু বিএনপিকেই ভোট দিয়েছে, এবং জগন্নাথ হলের ভোটিং প্যাটার্ন সেটাকে ভেরিফাই করে। সুতরাং এ ধরনের কথা বলে তারা নিজেরাই হাসির খোরাকে পরিণত হচ্ছেন। বরং তাদের উচিত ছিল এমব্রেস করা, ভুল থেকে শিক্ষা নিয়ে রশিদ ভাই যেটা বলেছেন যে শর্টকামিংস গুলো ছিল তাদের এই নির্বাচন কেন্দ্রিক, এই ভুল ত্রুটিগুলা যদি শুধরিয়ে তারা জাতীয় নির্বাচনে একটা নতুন বিএনপি উপহার দিতে পারত, তাহলে পরে হয়তো জাতীয় নির্বাচনে তাদের ভালো ফলাফলের একটা সুযোগ ছিল। কিন্তু এটা না করে তারা যদি তাদের সেই ভুল রাজনীতিটা কন্টিনিউ করে, তাহলে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটাররা যেভাবে নীরবে জবাব দিয়েছে, ফেব্রুয়ারি মাসের নির্বাচনেও বাংলাদেশের ভোটাররা সেই নীরবেই জবাব দেবে। ইটস নট দ্য লাউডেস্ট, ইট ইজ দ্য ওয়ান হু পারসিভিয়ার্স। একেবারেই সাইলেন্টলি পুরো ঘটনাটা ঘটেছে। অনেক মেইন স্ট্রিম মিডিয়াও আজ করতে পারেনি যে শিবিরের নেতারা এতটা জিতে যাবেন, এবং যে জরিপগুলো হয়েছিল সেই জরিপে এই জনপ্রিয়তা উঠে এলো, সবাই বলছিলেন যে না, এটি মনে হয় ঠিক নয়, কিন্তু শেষ পর্যন্ত এটি হয়েছে। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে জানতে চাই, যেটি প্রফেসর ডক্টর নাকিবুর রহমান বলছিলেন যে শিক্ষা নেয়ার বিষয়টি, আমাদের রাজনীতির সবচেয়ে বড় শিক্ষাটাই হলো এখানে যে আমরা কখনোই শিক্ষা নিই না, কোনো ঘটনা থেকে নেওয়া হয়নি। এমনকি এই যে ফ্যাসিবাদের 2024-এ 5ই আগস্ট হাসিনা পালিয়ে গেলেন, সেখান থেকেও যে রাজনৈতিক দলগুলো শিখেছে সেটাও কিন্তু গত 1 বছরের কর্মকাণ্ডে মনে হয়নি। যারা এখন সক্রিয় রাজনৈতিক দল আছে তারাও আবার পালানোর মতো করে কাজগুলো করছেন। অনেকেই বলতে শুরু করেছেন যে কোন আমলটা ভালো ছিল,
এক বছরের মধ্যে এই তুলনা আসার কোনো কারণই ছিল না, কিন্তু তাদের কর্মকাণ্ড সেই কথাগুলো বলতে মানুষকে বাধ্য করছে। আপনার কাছে কি মনে হয় জাতীয় নির্বাচনের আগে বিএনপি আরেকবার পুনর্বিবেচনা করার মতো লোকগুলো কি বিএনপির মধ্যে আছে, যারা ভাববে যে এই পথে গেলে পথটা আসলে প্রতিবেশী দেশের দিকে যায় আর কি শেষ পর্যন্ত? ধন্যবাদ। আসলে বিএনপি আমি মনে করি যে অনেক বড় একটি দল, বিএনপির ইতিহাস আছে, বিএনপির রাষ্ট্র ক্ষমতার অভিজ্ঞতা আছে, বিএনপির সব ধরনের অভিজ্ঞতা আছে, এবং এই অভিজ্ঞতাগুলোকে যদি তারা কাজে লাগাতো সুসংগঠিত ভাবে সঠিক রাজনীতির মধ্যে দিয়ে, দেশপ্রেম এবং রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে, দেখেন বিএনপির সময় আপনি মানে এখনকার মানুষ কাইন্ড অফ এই বড় দলগুলোর প্রতি খুবই ত্যক্ত বিরক্ত এবং ডিসস্যাটিসফাইড। তারা যেন কোথায় একটা অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করছে। কারণ যখন বিএনপি ক্ষমতায় ছিল দুইবার, তখন আপনি দেখেছেন বন্ধ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা চাঁদাবাজি বা সারা দেশব্যাপী যেগুলো চলেছিল, এক্স্যাক্টলি সেই কাজগুলো বিগত 15-16 বছর ধরে আওয়ামী লীগ এবং তার ছাত্র সংগঠনগুলো কিন্তু সেই কাজগুলো করেছে। অন দ্য আদার হ্যান্ড, যে বিএনপি being of such a big and experienced political party, they should have learned from this, but they didn't. Still, এই ইউনিট সরকার আসার পর থেকেও যদি আপনি দেখেন গ্রামে গঞ্জে এখন যে হারে চাঁদাবাজি চলছে, এগুলো তো প্রতিনিয়ত সংবাদপত্রে আসছে, আমরাও কথা বলছি। কেন এগুলো আমাকে দেখতে হচ্ছে? এরা কারা করছে? আপনি যদি ভালো করে দেখেন, এখানে কিন্তু জামাত শিবিরদেরকে তেমন আপনি পাবেন না। তাহলে তারা কিন্তু, আপনি যখন এক বড় দলগুলো একটা খারাপ কাজ করবে, তখন এই আর্গুমেন্টটা তারা জনগণের কাছে তুলে নিয়ে যাচ্ছে যে লুক এট দিস, কম্পেয়ার দেম, কম্পেয়ার উইথ আস। মানুষ তো এখন সোশ্যাল মিডিয়া যুগে জেনজিরা বসবাস করছে, তারা কিন্তু সবকিছুকে কম্পেয়ার করতে পারে, অ্যানালাইজ করতে পারে, এবং তারা কিন্তু ডিসিশন নিতে পারে, এবং তারা ডিসিশনের মতামত কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতে পারে। এই সোশ্যাল মিডিয়া যুগে যখন তারা সুসংগঠিত রাজনীতি করবে না, তখন তাদেরকে আস্তে আস্তে রাষ্ট্র থেকে পিছিয়ে পড়ে যেতেই হবে। যেমন ধরেন রাষ্ট্রের যে সংস্কারগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু খুবই বাস্তবিক সম্মত। 1400 শহীদের বিনিময়ে এই আমাদের বর্তমান অবস্থার রাষ্ট্র সংস্কার যদি আমরা না করি, তাহলে রাষ্ট্র কিন্তু ঘুরে ফিরে সেই একই, সেখানে ফেরেস্তা বসিয়ে দিল, সে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ওই ফ্যাসিবাদ কায়েম করবে। সুতরাং রাষ্ট্রের সংস্কারগুলো যেভাবে করে অন্য দলগুলো মেনে নিয়েছে, বিএনপি কিন্তু সেভাবে করে, বা ছাত্রদের কিন্তু সেভাবে করে এখনো পর্যন্ত মেনে নিচ্ছে না। তাদের আরেকটা বড় সংকট হচ্ছে তাদের নেতৃত্বের সংকট। তাদের প্রধান নেতা দেশের বাইরে, তাদের প্রধান নেত্রী তিনি এখন অসুস্থতার কারণে দল ভালো করে পরিচালনা করতে পারছেন না, এবং তাদের যে অন্যান্য নেতারা আছে তাদের কথাবার্তার মাঝে মাঝে আপনি ল্যাঙ্গুয়েজ গুলোকে অ্যানালাইজ করবেন, এই ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে যেন কোথায় দেশপ্রেম নাই, কোথায় যেন লেসন নাই, কোথায় যেন শেখার কিছু নাই, কোথায় যেন ঘুরে ফিরে মনে হচ্ছে যে তারা একই ব্ল্যাক হোলের মধ্যে যাচ্ছে, যে ব্ল্যাক হোলে তারা অতীতে ছিল। যদি এইভাবে আগায়, তাহলে বাংলাদেশের জন্য এটা দুর্ভাগ্যজনক হবে। বাংলাদেশের মতো একটা প্রোগ্রেসিভ লিবারাল কান্ট্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সেন্টার জায়গা, যেখানে মুক্ত বুদ্ধি চিন্তা এবং চর্চার কেন্দ্র হিসেবে আমরা জানি, প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে জানি, এটা আপনাদেরকে একটা বড় লেসন দিচ্ছে, বড় মেসেজ দিচ্ছে, বড় শিক্ষা দিচ্ছে। এখান থেকে আপনাদের শিখতে হবে। আমরা চাই না বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা মনে করেন যে এমন কোন আদর্শে চলুক, যে আদর্শে চলার কারণে পৃথিবীতে মানে অনেক রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের আশপাশের রাষ্ট্রগুলোকে দেখেন, আমরা কিন্তু আশপাশের রাষ্ট্রগুলোর ইনফ্লুয়েন্স কিন্তু আমাদের মধ্যে আছে। চায়না আমাদের, মায়ানমার আমাদের, ভারত আমাদের। সুতরাং এমনই অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশকে সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। বাংলাদেশকে সবসময় একটা প্রগ্রেসিভ লিবারাল এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সামনে এগিয়ে যেতে হবে। এটা যদি বড় রাষ্ট্রগুলো দিতে ব্যর্থ হয়, তাহলে মানুষের কোনো উপায় থাকবে না। মানুষ জামাত শিবিরকে ক্ষমতায় হয়তো নিয়ে আসবে, বা তাদের একটা বড় ধরনের ভিক্টরিও আপনি সামনে দেখবেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন হচ্ছে একটা বড় মেসেজ বড় দলগুলোর জন্য। এখন তাদের সুসংগঠিত হওয়ার সময়, জনগণের সাথে কাজ করার সময়, জনগণের সুরে কথা বলার সময়, এবং তারাও যেন জনগণের পাশে গিয়ে তাদেরকে সহযোগিতা করে, ওষুধ দেয়, হলের সিটের ব্যবস্থা করে দেয়, তাদেরকে খাবার লাগলে খাবার যেন দেয়, বরং চাঁদাবাজি না করে মানুষের কাছে গিয়ে যেন মানুষের কাতারে দাঁড়ায়। এটা যদি করতে না পারে, তাহলে আমরা অবশ্যই জনগণ বিকল্প বেছে নিবে, যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিকল্প বেছে নিয়েছে। যদিও সেটা আমরা চাই না, আমি ব্যক্তিগতভাবে চাই না, বাট হয়তো সেদিকে জনগণ তাদেরকে নিয়ে যেতে পারে। এবং আশাবাদের জায়গাটা সম্ভবত এইখানেই যে জনগণ ভুল করছে না। জনগণ যখন ডাক দিয়েছে ছাত্ররা, তারা ঠিকই নেমে এসেছে, রক্ত দিয়েছে। এই 1400 শহীদের কথা আপনি বলছিলেন, তার মধ্যে জনগণই তো আছে বেশি ছাত্রদের পাশাপাশি। এবং একই সাথে জনগণ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, প্রথমবারেই তারা দেখিয়ে দিয়েছে যে তারা ভুল করছে না, যারা ভুল করছে তাদেরকে তারা শুধরে দিচ্ছে। এটি হয়তো সামনের দিনের জন্য আশাবাদ হয়ে থাকবে। এবং যারাই আমরা মনে করি যে রাজনৈতিক দল যারাই জনগণের কথা বলবে, জনগণের স্বার্থে কাজ করবে, জনগণের উচিত তাদেরকে ভোট দিয়ে তাদেরকে আগামী দিনের দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এবং একই সঙ্গে আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের গুরুত্বপূর্ণ
মতামত এবং সময়ের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।